এবার যে খবরের দিকে নজর রাখবো, আরজিকর মেডিকেলে দুর্নীতি মামলার চার্জশিটে সন্দীপ ঘোষের নাম। চার্জশিটে নাম সন্দীপ ঘোষের সহযোগী বিপ্লব সিংহ ও সুমন হাজরারও। বিপ্লব সিংহ ও সুমন হাজরা হাসপাতালে সরঞ্জাম সরবরাহকারী সংস্থার মালিক। ইডির চার্জশিটে নাম রয়েছে হাজরা মেডিকেল স্টোরেরও। আরজিকর মেডিকেলে দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আরজিকর মেডিকেলে দুর্নীতি মামলার চার্জশিটে সন্দীপ ঘোষের নাম রয়েছে, সেই সঙ্গে চার্জশিটের নাম রয়েছে সন্দীপ ঘোষের সহযোগী বিপ্লব সিংহ ও সুমন হাজরারও। বিপ্লব সিংহ ও সুমন হাজরা হাসপাতালে সরঞ্জাম সরবরাহকারী সংস্থার মালিক। ইডির চার্জশিটের নাম রয়েছে হাজরা মেডিকেল স্টোরেরও। ব্যাংশাল আদালতে ইডির স্পেশাল কোর্টে এই চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সন্দীপ ঘোষ সহ চার্জশিটে নাম থাকা 3 জনই দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন। বর্তমানে জেল হেফাজতে রয়েছে 3 জনই। 2024 সালে 9 আগস্ট আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ খুনের ঘটনা ঘটে। জরুরি বিভাগের 4 তলার সেমিনার হল থেকে দেহ উদ্ধার হয়। তারপরে কিন্তু আরজিকর মেডিকেলে দুর্নীতির একাধিক অভিযোগ সামনে আসে। সেই দুর্নীতি মামলার চার্জশিটেই এবার সন্দীপ ঘোষের নাম এবং সেই সঙ্গে নাম রয়েছে সন্দীপ ঘোষের সহযোগী বিপ্লব সিংহ ও সুমন হাজরা। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো, গত বছর অর্থাৎ 2025-এর অক্টোবর মাসে ইসিআইআর দাখিল করে ইডির তরফে এই মামলা রুজু করা হয়েছিল, যেখানে প্রিভেনশন অফ করাপশন অর্থাৎ দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছিল ইডি। আমরা জানি যে খুন ও ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত শুরু করেছিল সিবিআই এবং আর্থিক দুর্নীতির বিষয়েও সিবিআই তদন্ত করছিল, কিন্তু এই টাকা পাচার বা অর্থ কি করে পাচার করা হয়েছিল বেআইনিভাবে সেটা তদন্ত করছিল ইডি। আজকে 90 দিনের মাথায় আজকে নগর আদালতের ইডি স্পেশাল কোর্টে ইডির তরফে প্রথম চার্জশিট দাখিল করা হলো এবং যেখানে নাম রয়েছে প্রাক্তন অধ্যক্ষ আরজিকর হাসপাতালের সন্দীপ ঘোষ এবং তার যে 2জন অ্যাসোসিয়েট রয়েছে, যাদেরকে পরবর্তী সময় সিবিআই গ্রেফতার করে, যারা এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছে। তাদের মধ্যে রয়েছে বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। তার মধ্যে সুমন হাজরার যে সংস্থা রয়েছে অর্থাৎ হাজরা মেডিকেল, সেই সংস্থার নামও কিন্তু একই রকমভাবে উল্লেখ রয়েছে এই চার্জশিটে। মূলত কি অভিযোগ ছিল যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি, যে এই আরজিকর যে চত্বর রয়েছে হাসপাতাল চত্বরে, সেখানে বেআইনি পার্কিং, সেখানে বেআইনিভাবে কোনো ক্যাফেটেরিয়ার বরাদ দেওয়া, এছাড়া বিভিন্ন রকম মেডিকেল ইকুইপমেন্ট কেনা বেআইনিভাবে, কোনো রকম দরপত্র বা কোনো রকম টেন্ডারশিপ ছাড়াই, এবং সেখানে নিজেদের লোককে টাকা পাইয়ে, মানে একেবারে সেই সমস্ত টেন্ডার পাইয়ে দেওয়া মোটা টাকার বিনিময়, এই ধরনের একাধিক অভিযোগ বা বেআইনি লেনদেনের অভিযোগ ছিল সন্দীপ ঘোষ এবং তার এই 2জন অ্যাসোসিয়েটদের বিরুদ্ধে। এই দীর্ঘ 3 মাসের তদন্তের পরিপ্রেক্ষিতে আমরা জানি যে ইসিআইআর দাখিলের পরেও বেলেঘাটাতে যে সন্দীপ ঘোষের বাড়ি রয়েছে সেখানে ইডি রেড করে, সেখান থেকে প্রচুর ডকুমেন্ট তারা উদ্ধার করে। এছাড়া বিপ্লব সিংহ এবং সুমন হাজরার বাড়িতেও কিন্তু একই রকমভাবে অভিযান চালানো হয়, তাদের সংস্থাতে অভিযান চালানো হয় এবং এই সার্বিকভাবে সমস্ত তথ্য একত্রিত করে আজকে এই চার্জশিট দাখিল করা হয়েছে। কিছুক্ষণ আগে ইডির যারা স্পেশাল অফিসাররা যারা ছিলেন, তারা যারা তদন্ত করছিলেন, যিনি তদন্তকারী অফিসার ছিলেন, তারা এখানে আসেন এবং তাদের আইনজীবী মারফত নগর দায়রা আদালতের যে ইডি স্পেশাল কোর্ট রয়েছে সেখানেই এই আর্থিক দুর্নীতি মামলার প্রথম চার্জশিট 90 দিনের মধ্যে দাখিল করলো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। ধন্যবাদ সুকান্ত। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী হাইকোর্ট কিন্তু সুপ্রিম কোর্টের তলায় নয়। কোনো পক্ষের অভিযোগ ছাড়াই আরজিকর মামলা কি করে সুপ্রিম কোর্টে চলে গেল তা আমিও বুঝতে পারিনি। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে জানালেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। শুধু এ রাজ্যের নয়, এ দেশের মানুষকে প্রচণ্ড নাড়া দিয়েছিল ভয়াবহ যে ঘটনার অভিঘাত, সেটা হলো আরজিকর। ন্যায় বিচারের দাবিতে ভারতীয় বিচার ব্যবস্থার দিকে তাকিয়েছিল গোটা দেশ। কিন্তু আপনাকে সামনে পেয়ে আজ পরিষ্কার প্রশ্ন রাখতে চাই, দিনের শেষে ন্যায় বিচার কি পেলাম আমরা? হাইকোর্টের বিচার নিয়ে তো কোনো অভিযোগ ছিল না, তাও আমরা কি দেখলাম? একটা রবিবারের দুপুরে সুমোটো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট মামলাটি গ্রহণ করলো। কিন্তু আবার বলছি, দিনের শেষে ব্যবস্থাটার কি সংস্কার করা গেল? কতটুকু ন্যায় বিচার পাওয়া গেল? আপনি বলুন, এই প্রশ্নটা তোলা জাস্টিস বসু কি অপরাধ? দেখুন, এটা আমার একটা নিজস্ব অ্যাসেসমেন্ট। ভারতীয় বিচার ব্যবস্থার স্বাস্থ্য এই মুহূর্তে খুব ভালো যাচ্ছে না। আচ্ছা, আপনি যে পার্টিকুলার একটা মামলার রেফারেন্স দিচ্ছেন, সেটা নিয়ে দেখুন, বিচারকরাও তো নিজেদের মধ্যে অনেক রকম কথাবার্তা বলেন। দেখুন, সেটা নিয়ে কিন্তু এই ব্যবস্থা এই যে
আমাদের যে ফেডারেল স্ট্রাকচার, তাতে হাইকোর্ট কিন্তু সুপ্রিম কোর্টের ইনফিরিয়ার কোর্ট নয়। আচ্ছা, এটা এরকম নয় যে সুপ্রিম কোর্টের সুপারিনটেন্ডেন্স পাওয়ার হাইকোর্টের উপরে আছে। দেখুন কি প্রেক্ষিতে একটা মামলা চলছে, কোনো পক্ষের কোনো অভিযোগ ছাড়া সেটা দিল্লি সুপ্রিম কোর্টে দিল্লিতে চলে গেল। অ্যাটলিস্ট এটা আমি আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু এই ব্যবস্থাটা যদি চলতে থাকে, সেটা আমি আবার বলছি, এটা কিন্তু বিচার ব্যবস্থার স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। চোখ রাখবো পরের খবরে। অনুপ্রবেশ থেকে এসআইআর, আনন্দপুর অগ্নিকাণ্ড থেকে ঘাটাল মাস্টার প্ল্যান, একাধিক ইস্যুতে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কার্যত বাগযুদ্ধ বাঁধল শুভেন্দু অধিকারী। আক্রমণ পাল্টা আক্রমণ, একে অপরকে নিশানা করল দুপক্ষই। বাজেট পেশের আগে বিধানসভায় বাকযুদ্ধ মুখ্যমন্ত্রীর সঙ্গে বিরোধী দলনেতার। বাজেট পেশের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিরোধীরা ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু 2026-এ অনেকেই সিট হারাবেন, দেখতে থাকুন। তিনি বিজেপির উদ্দেশ্যে আরও বলেন, আপনারা জিরো ছিলেন, জিরো থাকবেন। বাংলায় হিরো ছিল, হিরো থাকবে। আমরা কোর্টেও জিতি, ভোটেও জিতি। তৃণমূলের যাওয়ার সময় হয়ে গেছে। হীরক রানী বাই 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 বাই। ভারতীয় জনতা পার্টির সরকার আসবে। তৃণমূল কংগ্রেসের আসন 250 ক্রস করে 60-70 এগোচ্ছে, তাতে সেটা বুঝতে পাচ্ছেন, এই অনুরণনটা বুঝতে পাচ্ছেন বিরোধী দলগুলি, তাই জন্য এখন এই প্রলাপ বকা শুরু হয়েছে। অনুপ্রবেশ এবং এসআইআর ইস্যুও উঠে আসে বিধানসভায়। তৃণমূল সরকারের কড়া সমালোচনা করে শুভেন্দু অধিকারী দাবি করেন, রাজ্যে এই মুহূর্তে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বাড়ছে। সীমান্তে 550 কিলোমিটারে এখনও কাঁটাতারের বেড়া নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকেই রাজ্য সরকারের কাছে জমি চেয়েছে, কিন্তু রাজ্য সরকার দিচ্ছে না। এই অনুপ্রবেশের দায় নিতে হবে রাজ্য সরকারকে। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, 50 কিলোমিটার পর্যন্ত জায়গা চেয়েছে বিএসএফ, আমি দেব না। 15 কিলোমিটার পর্যন্ত আমি দিতে রাজি আছি, কিন্তু 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ ঢুকবে, আমি তা করতে দেব না। আপনারা কি বাংলাটাকে দখল করবেন? কাকে জমি দিইনি? বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ যখন যেখানে যা জমি চেয়েছে রাজ্য সরকার দিয়েছে, কিন্তু অনৈতিক দাবি আমরা মানব না। আমাদের বিজেপি সরকার আনতে হবে। বিজেপি যাকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসাবে, সে ক্ষমতায় বসার 45 দিনের মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে দেবে। একটাও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা ঢুকতে তো দেব না। যা আছে খুঁজে 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 আমরা ওপারে পাঠাবো। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই ভোটার লিস্ট নিয়েই 2014 সাল থেকে জিতে এসেছে বর্তমান কেন্দ্রীয় সরকার। 2019-এ জিতেছে, 2024-এ জিতেছে। তাহলে অনুপ্রবেশকারীদের ভোটে আপনারাও জিতেছেন, কেন তাহলে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন না? মুখ্যমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা তো মিজোরাম, অসমে, সেখানে কেন এসআইআর নেই? আমাদের কথা কেউ বিশ্বাসই করতো না। আমরা এতদিন অনুপ্রবেশের ব্যাপারে বলে আসছিলাম, অতএব আজকে সব কথা বিশ্বাসযোগ্য হচ্ছে কেন? এসআইআর দেখিয়ে দিয়েছে পশ্চিম বাংলায় কত বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, মায়ানমার থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারীতে ভরে আছে। আনন্দপুরের কাছে নাজিরাবাদে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে কেন মুখ্যমন্ত্রী যাননি, লাগাতার সেই প্রসঙ্গ তুলেছে বিরোধীরা। সরকার কার্যত চোখ বন্ধ করে আছেন এবং মুখ্যমন্ত্রী তার বাড়ির অদূরে এই ঘটনা ঘটার পরেও তিনি একাধিক আনন্দ অনুষ্ঠান, রাজনৈতিক কর্মসূচি, আইপ্যাক প্রণীত নানা ধরনের নির্বাচনী নাটক, ড্রামাতে অংশগ্রহণ করছেন, কিন্তু আনন্দপুরে তিনি যাওয়ার একবারও সময় পাননি। পরিবারগুলোর খোঁজ নেওয়ারও সময় পাননি। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, 26শে জানুয়ারি যখন আনন্দপুরের খবরটা এলো, তখন আমি রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ছিলাম। বিকেলে রাজভবনে অনুষ্ঠান, প্রোটোকল অনুযায়ী যেতে হবে। আমি অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমকে পাঠিয়েছিলাম। যেখানে আগুন লাগে সেটা একটা প্রাইভেট কোম্পানির গোডাউন, বেআইনি গ্যাস সিলিন্ডার রাখা ছিল। যেটা ঘটেছে খুব দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে দিয়েছি। তখন শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রীও 2 লক্ষ টাকা করে দিয়েছেন। শুভেন্দু অধিকারী আরও কিছু বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
একদম বড় বড় কথা বলবেন না। রাজ্যে কত সাইক্লোন হয়ে গেল, উত্তরবঙ্গে বন্যায় এত লোকের মৃত্যু হলো, এক পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র। তাদের কেন সাহায্য করা হলো না? তাদের পাশে কেন দাঁড়ালো না কেন্দ্রীয় সরকার? বাংলার মানুষ আপনাদের ধিক্কার জানায়। দিল্লি জ্বালাতে পারে না, বড় বড় কথা বলছে। ঘাটাল মাস্টার প্রকল্প হয়ে গেলে মনে রাখবেন যে অনেকটা বন্যার পরিধি কমে যাবে। কিন্তু যে তোরে জল ছাড়ে, কারণ ডিবিসিতে আমি শুনেছি ওখানে কয়েক লক্ষ কিউসেক টন জল থাকতে পারে, কিন্তু এখন প্রায় 20 বছর কোনো ড্রেজিং না করার ফলে ওটা পুরো পলি জমে গেছে, ফলে টোটালটাই জলটা আমাদের এখানে চলে আসে। ঘাটাল মাস্টার প্ল্যানে নাকি 1,500 কোটি দিয়েছে, তো আজকে ভোট অন অ্যাকাউন্টে 26-27-এ কোনো বরাদ্দ নেই, কোনো বরাদ্দ নেই। সব মিলিয়ে মাঘের শীতেও বাকযুদ্ধে উত্তপ্ত বিধানসভা। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।